পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের দ্বিতীয় পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়া স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। ৭। একটি একটি করে দিন যায়, কে যেন মালা জপতে থাকে। দিন গড়ায় সপ্তাহে, সপ্তাহ গড়ায় মাসে। প্রতি শনিবার পাভেলের বন্ধুরা আসে। যে সুদীর্ঘ সোপান বেয়ে সুদূর এক লক্ষ্যের পথ ভাঙছে তারা, প্রতিদিনকার বৈঠকে তার একটি করে পৈঠা এগোয়। নতুন নতুন মানুষ আসে, ছোট্ট ঘরখানায় যেন ধরতে চায় না। নাতাশা আসে সারা দেহে ক্লান্তি নিয়ে, হিমে কাঠ হয়ে, কিন্তু মুখের হাসিটি তেমনিই থাকে, তেমনই উচ্ছল। মা একজোড়া পশমের মোজা বুনে নিজের হাতে তার ছোট্ট পা দুখানিতে পরিয়ে দিয়েছে। প্রথমটায় হেসেছিল নাতাশা, তারপর হঠাৎ চুপ করে একেবারে গম্ভীর হয়ে গেল। আস্তে আস্তে বলল, আমার একজন ধাই মা ছিল, আশ্চর্য স্নেহপ্রবণ। আমার বড় অদ্ভুত লাগে, কি দুঃখের জীবন শ্রমিকদের, কি অবিচার। কিন্তু তাদের অনেক দূরের, ওর কাছ থেকে বহু বহু দূরের কাদের দিকে ইশারা করে বলে, তাদের চেয়ে অনেক বড়, অনেক বেশি নরম মন ওদের। ভ্লাসোভা বলল, কি মেয়ে গো, বাপ মা সবাইকে ছেড়েছেন? দীর্ঘ নিঃশ্বাস পড়ে, মুখ দিয়ে কথা সরে না, চুপ করে যায়। নাতাশার দিকে চেয়ে এক অজানা কৃতজ্ঞতায় বুক ভরে ওঠে। ওর সামনে মেঝের ওপর বসে পড়ে। নাতাশা সামনের দিকে ঝুঁকে কি যেন ভাবতে ভাবতে একটু হাসে, বলে, বাপ মাকে ছেড়েছি ও কিছু নয়। আমার বাবা ভাই সবাই ভারী রুক্ষ স্বভাবের মানুষ, আবার মদ খেয়ে টং হয়ে থাকে। আমার বড় বোন আছে একটি, বড় দুঃখী। ওর স্বামী ওর থেকে বয়সে অনেক বড়, খুব বড় লোক, কিন্তু যেমনি কঞ্জুস তেমনি লোভী। মায়ের জন্য কষ্ট হয়। আপনারই মতো সাদাসিধে সরল মানুষ। এই এতটুকু ছোট্ট, ঠিক খরগোশের মতো ছুটোছুটি করেন, আর তেমনি ভীরু। এক এক সময় এত দেখতে ইচ্ছে করে মাকে। বিষণ্ণভাবে মাথা নেড়ে মা বলে, বেচারি। হঠাৎ নাতাশা মাথাটা পেছন দিকে হেলিয়ে হাতটা বাড়িয়ে দিল, যেন কিছু একটা ঠেলে সরিয়ে দিচ্ছে। না না, এক এক সময় আমি খুবই আনন্দ পাই। মনে হয় আমার মতো সুখী বুঝি কেউ নেই। মুখখানা ফ্যাকাশে হয়ে যায়, নীল চোখ দুটো ঝলসে ওঠে। দু হাত মায়ের কাঁধের ওপর রেখে গভীর আবেশে মৃদু কণ্ঠে বলে, যদি জানতেন কি বিরাট কাজ আমরা হাতে নিয়েছি, যদি বুঝতেন। মার মনে একটু যেন ঈর্ষা দেখা দেয়। আমি তো বুড়ো হাবড়া, তাই মুখ্য। অত্যন্ত ব্যথার স্বরে বলে উঠতে যায়। পাভেল এখন আগের থেকে বেশি কথা বলে, আরও সাগ্রহে জোর দিয়ে তর্ক করে। দিনের পর দিন আরও যেন রোগা হয়ে যাচ্ছে। মায়ের মনে হয় নাতাশার সঙ্গে কথা বলার সময় ওর চোখের কঠিন দীপ্তি যেন কোমল হয়ে আসে। ব্যবহার ভাবভঙ্গি সহজ হয়, গলা নরম হয়ে আসে। মনে মনে ভাবে, তাই হোক, ভগবান করুন তাই যেন হয়। মুখে মৃদু হাসি ফোটে।
বৈঠকি গরম, তর্ক বিতর্ক চরমে উঠলে খখল উঠে দাঁড়িয়ে ঘণ্টাপেটা হাতুড়ির মতো সামনে পেছনে দুলতে দুলতে ভরাট ভারী গলায় সহজ সরল কিছু বলে। সবাই শান্ত হয়ে যায়। কাজ কাজ করে সকলকে ব্যতিব্যস্ত করে তোলে গোমরামুখ ভেশভস্টিকভ। সে আর লালমাথা সামোয়েলভ সর্বদা তর্ক বাধায়। ওদের পেছনে থাকে ফর্সা চুল ইভান বুকিন। ওকে দেখলে মনে হয় বুঝি এক্ষুনি অ্যালকালিন সলিউশন লাগিয়ে ধোপ খেয়ে এসেছে। ইয়াকভ সমভ পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট মানুষ, কথা কয় কম এবং মৃদু গম্ভীর গলায়। এই লোকটি আর চওড়া কপাল ফিওদর মাজিন সর্বদা পাভেল আর খখলের পক্ষ নেয় তর্কাতর্কির সময়। কখনো কখনো নাতাশার জায়গায় শহর থেকে আসে চশমা পরা পাতলা ফর্সা দাড়িওয়ালা নিকোলাই ইভানভিচ। কোনো এক দূর প্রদেশে ওর জন্ম, তার ছাপ রয়েছে ওর ভাষায়, কিন্তু এমনিতে সব দিক থেকে ওর জুড়ি নেই। কখনো বড় কিছু নিয়ে কথা কয় না। বাড়িঘর, কাচ্চা বাচ্চা, রুটি মাংসের দর, ব্যবসা বাণিজ্য, থানা পুলিশ এইসব, অর্থাৎ আটপৌরে জীবনের বেসাতি ওর বিষয়বস্তু। কিন্তু ওর কথায় লোকের কৃত্রিমতা, গলদ, স্থূলতা, মাঝে মাঝে তাদের হাস্যাস্পদতা আর সবকিছুতে তাদের ত্রুটি পরিষ্কার হয়ে যায়। মায়ের মনে হয় ও যেন বহু দূরের একটা আলাদা জগতের মানুষ। সেখানে সবাই সাচ্চা মানুষ, সাচ্চা সহজ তাদের জীবন। এখানকার সবকিছুই যেন ওর কাছে নতুন। না পারছে এখানকার জীবনকে মেনে নিতে, না পারছে তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে। ওর রুচিতে বাধছে, আর বাধছে বলেই এই অবস্থাটা বদলাবার জন্য ওর এই একনিষ্ঠ চাঞ্চল্যবিহীন শান্ত গভীর পণ। মুখের রংটা হলদেটে, চোখের চারধারে মিহি বলি রেখা, গলার স্বরটা ভারী কোমল, হাত দুটি সর্বদা গরম। করমর্দন করার সময় পেলাগিয়া নীলভনার পুরো হাতখানা যেন ওর আঙুলের আলিঙ্গনে জড়িয়ে নেয়। এরকম করমর্দনের পর বুকটা হালকা শান্ত হয়ে ওঠে। আরও লোক আসে শহর থেকে। একটি মেয়ে আসে প্রায়ই, লম্বা রোগা চেহারা, ফ্যাকাশে মুখখানার মধ্যে প্রকাণ্ড বড় বড় দুটি চোখ। নাম সাশা। চালচলন পুরুষালী। কালো মোটা ভুরু জোড়াকে সাংঘাতিকভাবে টেনে টেনে আর খাড়া নাকটার পাতলা পাশ দুটো কাঁপিয়ে ও কথা বলে। এ মেয়েই একদিন জোর গলায় প্রথম ঘোষণা করল, আমরা সমাজতন্ত্রী। শুনে একটা বোবা ভয়ে কাঁটা হয়ে মেয়েটির মুখের দিকে চাইল মা। মা শুনেছিল যারকে সমাজতন্ত্রীরা মেরেছে। বহুদিন আগের কথা সে। মায়ের তখন সবে জোয়ান বয়স। ভূমিদাসদের যার মুক্তি দেন তাইতে নাকি জমিদারের দল পণ করেছিল যারকে না মেরে তারা চুল ছাঁটবে না। ওই জন্যই নাকি ওদের সমাজতন্ত্রী নাম। তাই বুঝতে পারে না মা কেন তার ছেলে ও তার বন্ধুর দল সমাজতন্ত্রী হয়েছে। সবাই চলে গেলে পাভেলকে মা জিজ্ঞাসা করল, পাশা তুই নাকি সমাজতন্ত্রী? হ্যাঁ, কিন্তু সে কথা জিজ্ঞাসা করছো কেন? বরাবরকার মতো সোজা শক্ত হয়ে দাঁড়িয়ে পাভেল বলল। গভীর দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে মা। সত্যি পাভেল, কিন্তু তারা যে জারের বিপক্ষে। এক জারকে তো তারাই খুন করেছে। থুতনিতে হাত বোলাতে বোলাতে ঘরময় পায়চারি করে পাভেল। তারপর একটু হেসে জবাব দেয়, ওসব আমাদের উদ্দেশ্য নয়। তারপর অনেকক্ষণ বসে ধীরে ধীরে গম্ভীরভাবে মাকে বুঝিয়ে বলে সব।
মা ছেলের মুখের দিকে চেয়ে মনে মনে ভাবে, আমার ছেলে খারাপ কিছু কখনো করবে না, করতে পারে না। এরপর থেকে এই ভয়ঙ্কর শব্দটা বারবার শুনে তার ধার আর ভারটা কেটে গেল। এমন তো কত কথাই ওরা ব্যবহার করে যা বোঝা যায় না, অথচ শুনতে শুনতে অভ্যেস হয়ে যায়। কিন্তু সাশাকে কেন জানি ভালো লাগে না। ও মেয়েটি এলে বড় অস্বস্তি লাগে, ভয় করে। একদিন অসন্তোষে ঠোঁট চেপে খখলের কাছে সাশার কথা তোলে মা। বলে, ভারী কড়া মেয়ে, এটা করো ওটা করো বলে নাকে দড়ি দিয়ে ঘোরায় সবাইকে। হো হো করে হেসে উঠে খখল বলল, ঠিক ধরেছেন, হাঁটি কথা বলেছেন। কি বলো পাভেল? মার দিকে চোখ ঠেরে হেসে বলল, অভিজাত মেয়ে। শুকনো জবাব দেয় পাভেল, চমৎকার মেয়ে। তা বটে, সায় দেয় খখল। কিন্তু মুশকিল কি জানো? ওর যা দরকার আমরা তাই চাই আর করতেও পারি, সে কথাও বুঝতে পারে না। মাথায় ঢোকে না এমন কি একটা ব্যাপার নিয়ে ওদের তর্ক শুরু হয়। মা লক্ষ্য করে সাশার হাকিমি চালটা পাভেলের ক্ষেত্রেই বেশি। সময় সময় ধমক দিতেও কসুর করে না। পাভেল হেসে চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। চোখ দুটি ওর কোমল হয়ে ওঠে। আগে নাতাশার বেলা এমনি হতো। এ ব্যাপারটাও মায়ের ভালো লাগে না। মাঝে মাঝে ওরা আনন্দে যেন ছেলে মানুষের মতো নাচতে থাকে। সাধারণত তা হয় খবরের কাগজে বিদেশের শ্রমিকদের খবর পড়ে। ওদের চোখ থেকে যেন খুশির ফুলকি ঝরতে থাকে। প্রাণ খুলে হেসে পরস্পরের পিঠ চাপড়ে এক কাণ্ড করে তোলে। মা অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ চেঁচায়, সাবাস জার্মান ভাইরা, সাবাস। নেশার আনন্দে যেন চেঁচায়। আবার একদিন হয়তো আওয়াজ ওঠে, ইতালির মজদুর জিন্দাবাদ। অচেনা দূরের বন্ধুদের কাছে এ অভিনন্দন পৌঁছয় না, ভাষাও জানা নেই, তবু ওদের মনে হয় সেখানে গিয়ে পৌঁছেছে ওদের আওয়াজ আর উচ্ছ্বাস। না বোঝা ভাষায়ও বোঝাবুঝি হতে বাকি থাকে না। একদিন খখল কথা তুলল, চলো না একটা চিঠি লিখে দিই। ওর চোখে বিশ্ব ছাওয়া ভালোবাসা। তাহলে ওরা জানবে এই রাশিয়াতেও ওদের বন্ধু আছে যারা একই ধর্মে দীক্ষা নিয়েছে, একই লক্ষ্যের দিকে তাকিয়ে পথ চলছে, যারা ওদের জয়ে আনন্দিত। হাসি মুখে স্বপ্নাচ্ছন্ন লোকের মতো ওরা ইংরেজ, ফরাসি, সুইডেনবাসীদের কথা বলে যেন অন্তরঙ্গ বন্ধু, সব ভালোবাসার জন। তাদের ওরা ভালোবাসে, শ্রদ্ধা করে, একই দুঃখ আনন্দের অংশীদার সব। সারা দুনিয়ার শ্রমিকের একাত্মবোধ জন্ম নিল ছোট্ট ঘরখানার বন্ধ হাওয়ার মধ্যে। সবার মন এক সূত্রে বাঁধা পড়েছে। মার মনেও তার ছোঁয়াচ লাগে। মা বুঝল না কি এই ভাবনা, তবু তার নবীন শক্তি, আশা আর আনন্দ মাকে যেন নতুন জীবন দিয়ে গেল। একদিন খখলকে বলল মা, তোমরা সব কি বলো তো? দুনিয়া শুদ্ধ সব্বাই তোমাদের দোস্ত। কোথায় ইহুদি, কোথায় আরমানি, আর কোথায় অস্ট্রিয়ার মানুষ, সকলে সুখ দুঃখই তোমাদের আপন। ঠিক বলেছেন নেনকো, একেবারে ঠিক। আমাদের সবার হাসি কান্না এক হয়ে গেছে। উচ্ছ্বসিত হয়ে ওঠে খখল। আমরা জাত ধর্ম জানি নে, আমরা শুধু জানি দোস্ত আর দুশ্মন। সারা দুনিয়ার যত শ্রমিক সবাই আমাদের বন্ধু, আর বড়লোক আর সরকারের দল আমাদের শত্রু।
দুনিয়ার দিকে ভালো করে তাকালে বুঝি কত শ্রমিক আমরা আছি সারা পৃথিবীতে, আর কি শক্তি আমাদের! সে দেখে আনন্দের সীমা থাকে না, প্রাণের মধ্যে স্রেফ ছুটির হাওয়া বয়। জার্মান, ফরাসি, ইতালির মানুষ, জীবনের দিকে তাকিয়ে সকলের ওই কথাই মনে হয়, আমরা সব এক মায়ের ছেলে। সেই মা হলো এই এক দুর্নিবার ভাবনা, সারা দুনিয়ার শ্রমিক ভাই ভাই। ওই আমাদের অক্ষয় মন্ত্র। ওই মন্ত্র আমাদের বুকের বল, প্রাণের আগুন। ন্যায়ের আকাশে ওই সূর্যই জ্বলছে ঝলমল করে। সেই আকাশটা কোথায় জানেন নেনকো? শ্রমিকের মনে, এইখানে। সমাজতন্ত্রী হলেই সে নিজেকে যাই বলুক না কেন, সে আমাদের ভাই। এক ভাবনায় বাঁধা সত্যিকার ভাই। কালকের, আজকের, চিরকালের ভাই। শিশুর মতো সরল অথচ দৃঢ় এই বিশ্বাস তাদের মধ্যে বেড়ে ওঠে। দিনে দিনে আরো তার মহিমা বাড়ে, একটা বিরাট শক্তি হয়ে ওঠে। মা যখন তাকে দেখে তখন আপনা থেকেই তার মনে হয়, ওই যে সূর্যটাকে চোখের সামনে দেখা যাচ্ছে, ঠিক তারই মতো বিরাট আর জ্যোতির্ময় কি একটা জন্ম নিয়েছে। প্রায়ই ওরা গান গায়, অতি সাধারণ, সহজ, চেনা গান। আনন্দ যেন উপচে পড়ে ওদের উচ্চস্বরে। কিন্তু কখনো আবার নতুন নতুন গান করে, দুঃখ ভরা সুরে, গির্জার সঙ্গীতের মতো চাপা গলায়। ভারী সুন্দর সুর, কিন্তু একেবারে নতুন। সাধারণ গানে এমন সুর হয় না। গাইতে গাইতে কখনো ওদের মুখ লাল হয়ে ওঠে, কখনো ফ্যাকাশে। গানের কথাগুলো ঝমঝমিয়ে বাজে হাওয়ায়, অদ্ভুত জোর প্রতিটি কথায়। বিশেষ করে একটা গান শুনে মা বিচলিত আর ব্যাকুল হয়ে ওঠে। সে গানে শোনা যায় না দুঃখ ভরা সন্দেহ সংশয়ের ভুলভুলাইয়ার মধ্যে পথ খুঁজে মরা জীবনের আরতি। না শোনা যায় অভাব, অনটন আর ভয়ের ফাঁকে মুখ থুবড়ে পড়ে থাকা জীবনের জলুস আর ব্যক্তিত্ব খোয়ানো মানুষের ফরিয়াদ। একটুখানি ফাঁকা জায়গার জন্য আঁধারে হাতড়ে ফেরা শক্তিমান মানুষের দীর্ঘশ্বাসও নেই। নেই মরিয়া মানুষের ভালো মন্দ সবকিছুর ওপর উদ্যত মুষ্টি আস্ফালন। সবকিছু ভাঙতে পারে অথচ গড়তে অক্ষম এমন অন্ধ ঘাত প্রতিঘাতের জ্বলুনি এ গানের একটি কথাতেও খুঁজে পাওয়া যায় না। এক কথায় নেই পুরনো গোলামি দুনিয়ার মন মেজাজের লেশটুকু। কড়া কড়া কথাগুলো আর গম্ভীর সুরটা ভালো লাগে না মায়ের। কিন্তু ভারী জোরালো রকম কি যে একটা আছে ওই গানের মধ্যে, যা তার কড়া কথা আর শক্ত সুরকে ছাপিয়ে যায়। মনের মধ্যে কি যে একটা ঘটিয়ে দিয়ে যায়, হাজার ভাবনা দিয়েও যার খেই তলাশ পাওয়া যায় না। সেই কি যেটাকে মা ওই ছেলে মেয়েগুলোর চোখে মুখে দেখতে পায়। ওটা যেন ওদের পাঁজরার তলায় বাসা বেঁধে আছে। এত তার শক্তি যে কথা সুরের বাঁধন দিয়ে তাকে ধরে রাখা যায় না। মাকেও তার সামনে মাথা নোয়াতে হয়। গভীরভাবে মন দিয়ে সে শোনে। অন্য গানে মন এমন উতলা হয় না। এই গানটা ওরা আরো নিচু গলায় গায়, কিন্তু এটাই বেশি জোরালো শোনায়। মার্চ মাসের নতুন বসন্তের প্রথম দিনের হাওয়ার মতো মানুষের মন প্রাণ আচ্ছন্ন করে দেয়। ভেশভস্টিকভ গোমরা মুখে বলে, ও গান এখন আমাদের রাস্তায় বেরিয়ে গাওয়ার সময় এসেছে।
ভেসভস্টিকভের বাবা আরেকবার চুরি করে জেলে গেল বন্ধুদের শান্তভাবে বলল, এখন আমাদের বাড়িতেই বৈঠক বসতে পারে। প্রায় প্রত্যেক দিন কারখানা ফেরতা পাভেলের কাছে ওর বন্ধুদের কেউ না কেউ আসে, এসেই বসে বসে বই পড়ে টুকে নেয়। এমনি মশগুল হয়ে যায় লেখাপড়ায় যে নাবার খাবার কথা মনেই থাকে না। চা জলখাবার খায় বই হাতে নিয়ে। মায়ের কাছে ক্রমশই সব বেশি হেঁয়ালির মতো ঠেকে। কি অত বলা কওয়া করে ওরা? পাভেল প্রায়ই বলে, একটা খবরের কাগজ বের করতে হবে। অস্থির উত্তেজনায় জীবন চলে। বইয়ের পর বই শেষ হয় তাদের সমান তালে। ভিসভস্টিকভ বলল একদিন, আমাদের নিয়ে লোকে বলাবলি করছে, শিগগিরই হাতে দড়ি পড়বে। খখল জবাব দেয়, মাছের জন্মই জালে পড়বার জন্য। মায়ের যেন প্রতিদিন খখলকে বেশি করে ভালো লাগে। নেনকো বলে যখন ডাক দেয়, মনে হয় ছোট্ট একটি শিশুর কচি হাতের আদর। রবিবার পাভেলের সময় না হলে খখল এসে মাকে কাঠ কেটে দেয়। একদিন ঘাড়ে করে একটা তক্তা নিয়ে হাজির। দরজার সিঁড়িটার একটা ধাপ পচে গিয়েছিল, নিজেই কুড়ুল বের করে নিল। দিব্যি সাফ হাতে নতুন একটা ধাপ বানিয়ে বসিয়ে দিল। আরেকদিন অমনি করে এসে ভাঙা বেড়াটা বেঁধে দিল। কাজ করতে করতে সর্বদা ও ভারী সুন্দর ব্যথায় ভরা কি একটা সুর ভাঁজে শীষ দিয়ে। একদিন ছেলেকে বলল মা, খখল এসে থাকুক না এখানে, তোদের দুজনেরই সুবিধে হবে, দেখা করার জন্য ছুটোছুটি করে মরতে হবে না। তোমারই কষ্ট বাড়বে, পাভেল বলল। তা না হয় বাড়ল, চিরকাল তো কষ্টই করে এলাম, কিন্তু সেসব ভস্যে ঘি ঢেলেছি। এবার নয় একটা ছেলের মতো ছেলের জন্যই কষ্ট করলাম একটু। মা জবাব দেয়, তা দেখো, আমার তো ভালোই হয়। পাভেল বলে। খখল উঠে আসে এ বাড়িতে। ৮। বস্তির এক প্রান্তের ওই ছোট্ট বাড়িখানার ওপর সকলেরই দৃষ্টি পড়ল। সংশয়ী চোখগুলো বাড়ির দেয়ালটাকে সাবধানে পরীক্ষা করে দেখে। কত রকম কাহিনী ছড়ায় চারদিকে। নিশ্চয়ই সাংঘাতিক কিছু লুকিয়ে আছে ওর পেছনে। রাত্রির বেলা কেউ কেউ গিয়ে ওদের জানালায় আড়ি পাতে, কখনো বা জানালার কাছে টোকা মারে, পর মুহূর্তেই ভয়ে পালিয়ে যায়। একদিন শুঁড়িখানার মালিক বেগুন্তসভ ধরল মাকে। বুড়োর প্রসন্ন চেহারা, গায়ে সর্বদা একটা মোটা লাইলাক রঙের মখমলের জামা, থলথলে লাল গলায় কালো রেশমি রুমাল বাঁধা, খাড়া টিকলো পালিশ করা নাকের ওপর টর্টয়েস শেলের চশমা আঁটা। ওই জন্য লোকে ওর নাম দিয়েছে হাড্ডি চোখা। মাকে থামিয়ে বলা নেই কওয়া নেই ৭-১৭ কথা এক নিঃশ্বাসে শুনিয়ে গেল। তারপর চলছে বেশ, পেলাগিয়া নীলভনা। ছেলের খবর কি, বিয়ে থাওয়া করবে না? বিয়ের যুগ্গি তো হলো। তাড়াতাড়ি ছেলের বিয়ে দিতে পারলে বাপ মারি রেহাই। বিয়ে থাওয়া করে সংসারী হলেই ভদ্রস্থ থাকবে, সোনায় সোহাগা হবে। আমি হলে কবে ওর বিয়ে দিয়ে দিতুম। আজকালকার ছেলে ছোকরারা কারো কথা শুনে তো চলে না।
যা দিনকাল পড়েছে, চ্যাংড়াগুলোর ওপর কড়া নজর রাখা দরকার। মাথায় দুষ্টু বুদ্ধি ঢোকে, তারপর কেলেঙ্কারি। ওরা 7 জন্মে গির্জায় যাবে না, আড্ডায় যাবে না, খালি ঘরের কোনায় আঁধারে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর। কিসের এত গুজুর গুজুর রে বাপু? হ্যাঁ, লোকের ধার পাশে আসবে না কেন রে? ভয়টা কিসের? যা বলবার মদের আড্ডায় এসো, সবার সম্মুখে বলো, ব্যাস। আর সত্যিই কিছু গোপন থাকে, বেশ তো, যাও গির্জায়। মনের মধ্যে ভেজাল থাকলেই এইসব আনাচে কানাচে ফুসুর ফুসুর। যাক, শরীর মন আপনার ভালো থাকুক, ভগবানের কাছে প্রার্থনা করি। তারপর সাড়ম্বরে মাথার টুপিটা খুলে এতখানি হাত উঁচিয়ে সেটা তুলে চলে গেল বুড়ো। মা হকচকিয়ে গিয়ে দাঁড়িয়ে রইল। আরেকদিন বাজারে দেখা ওদের প্রতিবেশী কামার বউ মারিয়া করসুনোভার সঙ্গে। কামার মারা গেছে, বিধবা কারখানার গেটের কাছে খাবার ফিরি করে পেট চালায়। বলল সে ডেকে, ছেলের ওপর নজর রেখো গো পেলাগেয়া। কি বলছো মা শুধোয়? বলবো কি আর মা, ইঙ্গিতপূর্ণভাবে বলে মারিয়া। কথাটা ভালো নয়। তোমার ছেলে নাকি কি সব গোপন দলটল গড়েছে চাবুকদের মতো। কি এক নাকি ধর্ম সম্প্রদায় আছে, তারা চাবুক দিয়ে মারে পরস্পরকে। থামো থামো, হয়েছে, যত সব ছাই ভস্য, মা বলে। থামবো কি আর মা, ধোঁয়া থাকলে আগুনও থাকবে, মারিয়া টিপ্পনি কাটে। মা এসে ছেলেকে বলল। ছেলে কিছু না বলে কাঁধ ঝাঁকালো। খখল তার গভীর নরম হাসিটি হাসল। মা শোনায়, মেয়েগুলোর চোখ তো টাটাবেই। জোয়ান মরদ হয়েছিস, গতর খাটিয়ে খাস, মদ নেই, নেশা নেই। অমন বরের জন্য তপিস্যে করে মেয়েরা, আর তোরা ওদিকে ফিরেও চাইবি নে। ওরা বলে কি জানিস? শহর থেকে খারাপ মেয়ে মানুষ সব নাকি আসে এখানে। বিতৃষ্ণায় মুখ বিকৃত করে বলে পাভেল। তাই নাকি? খখল দীর্ঘশ্বাস ফেলে বলে, জলায় সর্বদাই পচা গন্ধ। তা নেনকো, গাধাগুলোকে একটু বুঝিয়ে দেবেন বিয়ে করা কাকে বলে, তাহলে আর ঘানিতে পা দেবার জন্য তাড়াহুড়ো করবে না। আমি বোঝাবো? মা বলে, ওরা নিজেরাই বেশ বোঝে, সেদিকে টনটনে জ্ঞান আছে, তবু এছাড়া তাদের আর কোনো পথ নেই। তার মানে যথেষ্ট জ্ঞান নেই, থাকলেই তো হিললে হতো একটা, পাভেল বলে। ওর কঠিন মুখটার দিকে তাকিয়ে থাকে মা। তোমরাই বোঝাও না ওদের, যারা একটু চালাক চতুর তাদের এখানে ডাকো। না, তা হয় না, নীরস গলায় পাভেল বলে। কেন, চেষ্টা করে দেখলে ক্ষতি কি? খখল জিজ্ঞাসা করে। ক্ষতি এই যে সব জোড়া বেছে নেবে, তারপর 2 দিন বাদে বিয়ে করে সংসারী হবে, ব্যাস খতম। কিছুক্ষণ চুপ করে থেকে পাভেল বলে। মা চিন্তিত হয়। কি গোঁড়া ছেলে, যেন সন্ন্যাসী। লক্ষ্য করেছে মা, ওর থেকে বয়সে বড় কমরেডরাও ওর কাছ থেকে পরামর্শ নেয়, যেমন খখল। কিন্তু মনে হয় ওই গোঁড়ামির জন্য সবাই ওকে ভয় করে, ভালোবাসে না কেউ। একদিন রাত্রিরে মা শুতে গেছে, পাভেল ও খখল পড়ছে। হালকা পার্টিশনের ওদিক থেকে ওদের কথাবার্তা শোনা যাচ্ছে। হঠাৎ খখল বলে উঠল,
নাতাশাটাকে আমার ভারী ভালো লাগে। একটু চুপ করে থেকে পাভেল জবাব দেয়, তা জানি। মা শুনতে পায় খোকন ধীরে ধীরে ওঠে, খালি পায়ে মেঝেতে পায়চারি করে, আস্তে আস্তে শীষ দেয় আপন মনে। আবার গম গম করে উঠল গলা। কে জানে ও বুঝতে পেরেছে কিনা। পাভেল জবাব দেয় না। তোমার কি মনে হয়? চাপা স্বরে জিজ্ঞাসা করে খোকন। পেরেছে, তাই তো এখানে আসা ছেড়েছে। খোকনের ভারী পা দুটো মেঝেতে ঘষ্টাতে থাকে। আবার ওর শিশের কোমল বিষণ্ণ সুর ঘরের মধ্যে কেঁপে কেঁপে ফেরে। জিজ্ঞাসা করে, ওকে বলবো? কি বলবে? বলবো যে আমি। আস্তে আস্তে খোকন আরম্ভ করে। পাভেল বাধা দেয়, কেন? দরকারটা কি শুনি? মা শুনতে পায় খোকন থামল। চোখের সামনে যেন দেখতে পায় হাসছে খোকন। বাহ, একজনকে ভালোবাসবে আর বলবে না, তাহলে লাভটা কি হলো? পাভেল সশব্দে বইটা বন্ধ করে। জিজ্ঞাসা করে, কি লাভটা চাও শুনতে পাই? অনেকক্ষণ চুপ করে থাকে দুজনে। তারপর খোকন বলে, তারপর? পাভেল ধীরে ধীরে বলে, দেখো আন্দ্রেই, তুমি কি চাও সেটা তোমার ভালো করে বুঝে দেখা দরকার। আমার মনে হয় না ও তোমায় ভালোবাসে, কিন্তু ধরা যাক বাসে এবং তোমাদের বিয়ে হয়ে গেল। বুদ্ধিজীবী আর শ্রমিক, একেবারে রাত জোটক। তারপর ছেলেপুলে হবে, তাদের খাওয়াতে হবে একা তোমায়। খাটুনির একশেষ হবে। অন্ন সংস্থান, বাড়ি ভাড়া, কাচ্চা বাচ্চা, এই তো হবে জীবন। কাজ আর করবে কখন? তোমাদের দুজনকেই আমরা হারাবো। সব চুপচাপ। তারপর নরম গলায় পাভেল আবার বলল, এসব ছেড়ে দাও আন্দ্রেই, ওকে চঞ্চল করে তুলো না। কারো মুখে কথা নেই, শুধু ঘড়ির পেন্ডুলামটার টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। খোকন বলল, আমার আধখানা মন ভালোবাসে আর আধখানাতে ঘৃণা, একে তুমি মন বলবে? বইয়ের পাতা উল্টানোর খসখসানি শোনা যায়। পাভেল পড়তে শুরু করেছে নিশ্চয়। মা চোখ বুজে নিথর হয়ে শুয়ে থাকে, যেন নিঃশ্বাস ফেলতেও ভয়। খোকনের জন্য বড় মায়া হয়, কিন্তু ছেলের জন্য আরো বেশি। লক্ষ্মী ছেলে। খোকন হঠাৎ বলে বসে, তাহলে না বলাই ভালো। শান্তভাবে জবাব দেয় পাভেল, আমার তো মনে হয় তাই ঠিক হবে। বেশ, তাই হবে, খোকন বলে। তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে ধীরে ধীরে বিষণ্ণভাবে বলে, এ অবস্থায় পড়লে তোমার কি কষ্ট হবে পাভেল? কষ্ট তো হচ্ছেই। দেয়ালের গা ঘেঁষে ঘেঁষে বাতাস সনসনিয়ে যায়। পেন্ডুলামটা নির্ভুলভাবে সময় মেপে চলে। এটা ঠাট্টার ব্যাপার নয়, খোকন বলে। মা বালিশে মুখ গুঁজে নিঃশব্দে কাঁদে। ভোরবেলা মায়ের মনে হয় আন্দ্রেই যেন একটু খাটো হয়ে গেছে, আরো ভালো লাগছে ওকে। আর তার নিজের ছেলে হামেশা যেমন, সেই রোগা সোজা দেহ, তেমনি চুপচাপ। এতদিন খোকনকে মা আন্দ্রেই অনিসিমোভিচ বলে ডেকে এসেছে, কিন্তু আজ ভোরবেলা নিজের অজান্তেই বলে ফেলল, আন্দ্রিউষা, জুতোটা মেরামত করা দরকার, নইলে ঠান্ডা লাগবে। মাইনে পেয়ে নতুন জুতো কিনবো এক জোড়া,
হেসে জবাব দেয় খোকন। তারপর হঠাৎ হাত দুটো মায়ের কাঁধে রেখে বলে, আপনিই হয়তো আমার নিজের মা, আমি কিনা আপনার কুৎসিত ছেলে, তাই লোকের সামনে স্বীকার করতে চান না, তাই না? মা কথা না বলে আস্তে আস্তে ওর গায়ে হাত চাপড়ায়। আদর উথলে উঠতে চায়, কিন্তু ব্যথায় আর দরদে ভরে আছে বুক, মুখ দিয়ে কথা সরে না। ৯, সমাজতন্ত্রীদের কথা বলাবলি করে বস্তির মানুষ। তারা নাকি নীলকালিতে লেখা ইশতাহার বিলিয়ে থাকে। সেসব ইশতাহারে থাকে কারখানা ব্যবস্থার কড়া সমালোচনা, পিটার্সবুর্গ আর দক্ষিণ রাশিয়ার ধর্মঘটীদের খবর। নিজেদের স্বার্থ রক্ষার জন্য শ্রমিকদের এক হবার ডাক আসে। কারখানায় যাদের বেশ ২ পয়সা রোজগার, সেই মধ্যবয়সীর দল চটে যায়। শুধু শুধু হাঙ্গামা বাঁধানো, মুখ ভোঁতা করে দিতে হয় ওদের। ইশতাহারগুলি তারা অফিসে দিয়ে আসে। তরুণের দল সাগ্রহে পড়ে, সত্যি কথা লিখেছে সব। বেশিরভাগের খেটে খেটে শরীর ঝাঁঝরা, মন নির্বিকার। তারা বলে অলস কণ্ঠে, ওহ, ভারী তো হবে ওতে, কি আর হবে। তবু চারদিকে একটু সাড়া পড়ল। সপ্তাহখানেক নতুন কোনো ইশতাহার না এলে শ্রমিকেরা বলাবলি করে, কাগজ ছাপানো বুঝি বন্ধ করে দিয়েছে। পরের সোমবার আবার নতুন কাগজ বেরোয়, শ্রমিকদের মধ্যে আবার চাপা গুঞ্জন ওঠে। কারখানায়, শুঁড়িখানায় অচেনা নতুন লোক দেখা যায়। এরা চারদিকে চোখ রাখে, হাজার রকম কথা জিজ্ঞাসা করে, মানুষের ঘরের খবর নেয়, আগ বাড়িয়ে গিয়ে সকলের সবকিছুতে নাক সেঁধোয়। ওরা সব প্রথমেই লোকেদের চোখে পড়ে। কারো কারো হাবভাব খুব সতর্ক, সাবধানী, কারো বা অনাবশ্যক বেপরোয়া। মা বোঝে তার ছেলের কাজের জন্যই চারদিকে এত হইচই। কত লোক ওর ছেলের চারদিকে জুটেছে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে ভয় হয়, সেই সঙ্গে গর্বও। একদিন মারিয়া করসুনোভা সন্ধ্যার সময় জানালায় ধাক্কা দিল। মা পাল্লা খুলে দিতেই তার কানে জোরে ফিসফিসিয়ে বলল মারিয়া, একটু সাবধানে থেকো পেলাগেয়া, ছেলেরা বড় বাড়াবাড়ি করে ফেলেছে। আজ রাতে তোমাদের বাড়ি তল্লাশি হবে, ভেসভচিকভ আর মাজিনের বাড়িও। ওর মোটা ঠোঁট দুটো যেন চকচক করে শব্দ করে, থলথলে নাকটা ফোঁস করে, চোখের পাতা পিটপিট করে, আর দৃষ্টিটা ঘোরে রাস্তার এদিক ওদিক, কাকে যেন খোঁজে। আমি কিছু জানি না, তোমায় কিছু বলিনি, তোমার সঙ্গে আজ দেখা পর্যন্ত হয়নি, বুঝলে তো? বলেই উধাও হয়ে গেল। জানালাটা বন্ধ করে মা একটা চেয়ারে ধীরে ধীরে বসে পড়ল, কিন্তু ছেলের আসন্ন বিপদের কথা ভেবে নিমেষে উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি কাপড় পরে একটা শাল মাথায় আঁটো করে জড়িয়ে ছুটে গেল ফিওদর মাজিনের বাড়ি। অসুখ করেছে ফিওদরের, কারখানায় যায়নি। জানালার পাশে বসে একটা বই পড়ছিল আর বাঁ হাতে ধরে দোলাচ্ছিল ডান হাতটা, তার বুড়ো আঙুলটা খাড়া বের করে। খবরটা শুনে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল, লাফিয়ে উঠল একেবারে। তাই তো, বলল বিড়বিড় করে। কম্পিত হাতে কপালের ঘাম মুছতে মুছতে পেলাগিয়া শুধল, কি করা যায় এখন?
সুস্থ হাতটা দিয়ে কোঁকড়া চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে ফিওদর বলে, দাঁড়ান, অত ভয় পাবার কি আছে? ভয় তো দেখছি আপনিও পেয়েছেন, মা বলে। আমি? লাল হয়ে ওঠে ফিওদর, বিব্রত হাসি হাসে। বলে, তা গোল্লায় যাক, খবরটা পাভেলকে দিতে হচ্ছে। আমি পাঠিয়ে দিচ্ছি কাউকে। আপনি বাড়ি যান, ব্যস্ত হবেন না, ধরে তো আর মারবে না। মা বাড়ি এসে সবগুলি বই একসঙ্গে জড়ো করে তুলে নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে কোথায় রাখা যায়। চুল্লিটার ভেতরে, তলায়, এমনকি জলের পিপে পর্যন্ত। ভেবেছিল তক্ষুনি কারখানা থেকে ছুটে আসবে পাভেল, কিন্তু এলো না। ক্লান্ত হয়ে রান্নাঘরের বেঞ্চির ওপর বসে পড়ে মা, বইগুলো চেপে। খোকন পাভেল বাড়ি এলে তবে ওঠে। শুনেছিস? ওদের দেখা মাত্র জিজ্ঞাসা করে। পাভেল হেসে জবাব দেয়, হ্যাঁ শুনেছি। ভয় করছে নাকি? বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে। ভয় পাবেন না মা, তাতে তো কোনো সুবিধে হবে না, খোকন বলে। সে কি, সামোভারও তো চড়াওনি এখনো, পাভেল মন্তব্য করল। সারাক্ষণই এগুলো নিয়ে রয়েছি, উঠে দাঁড়িয়ে অপরাধীর মতো বইগুলো দেখায়। পাভেল আর খোকন হো হো করে হেসে ওঠে। মা অনেকটা আশ্বাস পায়। পাভেল বেছে বেছে কয়েকখানা বই নিয়ে বাইরে চলে যায় লুকিয়ে রাখতে। সামোভার জ্বালাতে জ্বালাতে খোকন বলে, ভয় পাবার কিছু নেই নেনকো, বরঞ্চ এটাই লজ্জার কথা যে মানুষ বাজেভাবে এমনি করে সময় নষ্ট করতে পারে। দেখবেন কোমরে তলোয়ার ঝুলিয়ে আর পায়ে রেকাব লাগিয়ে বয়স্ক লোকগুলো কিভাবে আসে। বিছানার তলা, চুল্লির তলা, মাটির তলার ঘর, মাচান তছনছ করে ফেলবে সব। তন্ন তন্ন করে খুঁজবে, মাকড়সার জালে মুখ গুজবে আর ঘোঁত ঘোঁত করবে বিরক্ত হয়ে। শুধু বিরক্তই হবে না, লজ্জাও পাবে, আর তা ঢাকবার জন্য মেলাই তরজাবে গরজাবে। খুব ভালো করে জানে কি ঘেন্নার কাজ করছে ওরা। একবার আমার সবকিছু তন্ন তন্ন করে দেখে অপ্রস্তুত হয়ে সব ফেলে চলে গিয়েছিল। আরেকবার আমায় ধরে নিয়ে গিয়ে 4টি মাস জেলে পুরে রেখেছিল। জেলে এমনি বসে থাকতে থাকতে সমন আসতো। সৈন্য পরিবৃত হয়ে রাস্তা দিয়ে আদালতে হাজির হতুম। কর্তাদের মধ্যে কারুর কারুর জবানবন্দি নেবার কথা থাকতো। লোকগুলো বোকা বোকা প্রশ্ন করত, কি সব বলতো, তারপর আবার জেলে ফিরে আসতুম। এই ছিল কাজ, শুধু যাও আর এসো, ব্যাস। টাকাগুলো নিচ্ছে, কাজ দেখাতে হবে তো। তারপর ঘরের ছেলে ঘরে ফিরে এসো, আর কি। মা আঁতকে ওঠে, কি কথা বলার ছিরি আপনার আন্দ্রিউসা। জানুর উপর ভর দিয়ে বসে আগুনে ফুঁ দিচ্ছিল আন্দ্রেই। লাল মুখটা একটু তুলে জবাব দেয়, গোঁফ পাকাতে পাকাতে, কি ছিরি মা? যেন কেউ আপনার গায়ে আঁচড়টি পর্যন্ত কাটেনি। দাঁড়িয়ে উঠে হাসি ভরা মুখে মাথা নেড়ে খোকন বলে, গায়ে আঁচড় লাগেনি এমন কে আছে মা? এত আঁচড় কেটেছে আমার উপর যে গা সওয়া হয়ে গেছে। করবে কি বলুন, উপায় তো নেই। তাছাড়া ওসব অপমানের কথা মনে করতে গেলে আর কাজ হয় না, শুধু সময় নষ্ট।
এই তো আমাদের জীবন। প্রথম প্রথম মানুষের ওপর আমার ভারী রাগ হতো। তারপর দেখলাম মিছে রাগ করা। প্রত্যেকেই ভয়ে ভয়ে আছে, পাশের লোকটা তাকে মারবে, তাই আগে আগেই তার টুঁটি চেপে ধরার চেষ্টা। এই তো হাল, বুঝলেন তো নেনকো? কথাগুলো সে বলল ভারী শান্তভাবে, খানা তল্লাশির ভয় কোথায় একপাশে ঠেলে দিয়ে। তার বড় বড় চোখ দুটিতে একটু হাসি। দীর্ঘ নিঃশ্বাস পড়ে মায়ের। সমস্ত প্রাণ ঢেলে দিয়ে বলে, আপনি সুখী হন আন্দ্রিউষা, ভগবানের কাছে প্রার্থনা করি। খখল উঠে সামোভারের দিকে একটা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে আবার উবু হয়ে বসে মৃদু গলায় বলে, সেই সুখ আমায় একবার দিলে আর ফেরাবো না, তবে হাত পাতবো না তার জন্য। উঠোন থেকে পাভেল ফিরে আসে, দৃঢ় গলায় জানালো, কেউ পাত্তা পাবে না। তারপর হাত মুখ ধুয়ে হাতটা গামছায় মুছতে মুছতে মাকে বলল, ওরা যদি দেখে যে ভয় পেয়েছ, ঠিক বুঝবে ঘরে কিছু আছে। তুমি তো জানো আমরা কোনো অন্যায় করছি না। আমাদের দিকে রয়েছে ন্যায়। যতদিন জান আছে ন্যায়ের জন্য লড়ব। অন্যায় বলো তো বলো, ভয়টা কিসের আমাদের? ভাবিস নে পাশা, ঠিক সামলে নেব আমি। বলেই সেই মুহূর্তেই আবার ভেঙে পড়ে। ওহ, কতক্ষণ লাগাবে কে জানে। সে রাতে পুলিশ আসেনি। সকালবেলা উঠে ছেলেরা পাছে তার ভয়ের কথা নিয়ে ঠাট্টা করে, সেই জন্য মা নিজেই ঠাট্টা করতে শুরু করে। আগে থেকেই এত ভয় পেয়ে গেলাম। 10। সেই ভয়ের রাত্রিরের প্রায় 1 মাস বাদে পুলিশ এলো। সেদিন নিকোলাই ভেসভস্টিকভ এসেছিল। পাভেল, আন্দ্রেই আর সে ওদের খবরের কাগজ নিয়ে কথাবার্তা বলছে। প্রায় মাঝরাত্রির। মা শুয়ে পড়েছে। আস্তে আস্তে কথা বলছে ওরা উদ্বিগ্নভাবে। তার চাপা আওয়াজ আসছে এদিকে। ঝিমুতে ঝিমুতে শোনে মা। আন্দ্রেই সাবধানে উঠে রান্নাঘরটা পার হয়ে দরজাটা চুপি চুপি বন্ধ করে দিল। ঢাকা বারান্দায় একটা লোহার বালতি ঝনঝনিয়ে ওঠে। দরজাটা হাট হয়ে খুলে যায়। খখল এসে রান্নাঘরে ঢোকে। জোরে ফিসফিস করে বলে, রেকাবের শব্দ। মা লাফ দিয়ে বিছানা থেকে উঠে কাপড় চড়াতে চেষ্টা করে। থরথর করে হাত কাঁপে। পাভেল দরজার কাছে এসে শান্ত গলায় বলে, তুমি শুয়ে থাকো মা, তোমার শরীর ভালো নেই। ঢাকা বারান্দায় একটা সতর্ক খস খস আওয়াজ শোনা যায়। পাভেল এসে দরজাটা ঠেলে খুলে দিয়ে জিজ্ঞাসা করে, কে? মুখের কথা শেষ হতে না হতেই ধূসর পোশাক পরা লম্বা একটা লোক এগিয়ে এলো। তার পেছনে আরেকজন। দুজন পুলিশ পাভেলকে একপাশে সরিয়ে এসে দুদিকে দাঁড়ালো। চড়া গলায় ঠাট্টা করে উঠল একজন, যার আশায় বসেছিলে চাঁদ সে নয়? লোকটা একজন অফিসার, লম্বা লিকলিকে চেহারা, কালো পাতলা গোঁফ। এই এলাকারই একজন পুলিশ, নাম ফেদিয়াকিন। মায়ের বিছানার কাছে গিয়ে এক হাতে টুপি ছুঁয়ে অন্য হাতে মাকে দেখিয়ে চোখ দুটো ভয়ঙ্কর করে বলল, এই যে ওর মা, হুজুর। আর ওই পাভেলের দিকে হাত নেড়ে বলল, সেই লোকটা। পাভেল ভ্লাসভ? জিজ্ঞাসা করে অফিসার
চোখ কুঁচকে। পাভেল মাথা নেড়ে সম্মতি জানায়। গোঁফে তা দিয়ে অফিসার বলে উঠল, আমরা এ বাড়ি খানা তল্লাশি করব। এই বুড়ি, ওঠো, কে ওখানে? পাশের ঘরে উঁকি মেরে ঝট করে দরজার দিকে পা বাড়ালো। তোমাদের নাম? ও ঘর থেকে অফিসারের গলা শোনা যায়। দুজন লোক ঢাকা বারান্দা থেকে ঘরে ঢুকল। তারা সাক্ষী। একজন কারখানার ঢালাইখানায় কাজ করে, নাম এতভেরিয়াকভ। আর একজন রিবিন, ওখানকার ফায়ারম্যান, ময়লা রং, পেটানো শরীর, এতভেরিয়াকভের ভাড়াটে। চড়া মোটা গলায় মাকে বলল, নমস্কার নীলভনা। উঠে কাপড় জামা পরতে পরতে নিজের মনেই বকবক করে মা, সাহস বজায় রাখবার জন্য। কি সৃষ্টি ছাড়া কাণ্ড! গেরস্ত মানুষ ঘুমুচ্ছে, মাঝরাত্রিরে দুয়ার ঠেলাঠেলি। এত মানুষ, ঘরে আর ঠাঁই নেই। সারা ঘর জুতোর কালির গন্ধে ভরে গেছে। পুলিশ দুজন আর মহল্লার দারোগা রিস্কিন ভারী পা ঠুকে ঠুকে তাক থেকে বইগুলো পেড়ে এনে অফিসারের সামনে টেবিলের ওপর জড়ো করল। আর দুজন গিয়ে দেয়ালগুলোয় ঘুষি মেরে দেখতে লাগলো, চেয়ারের নিচে উঁকি মারল। একজন বেয়ে বেয়ে উঠতে লাগলো চুল্লির ওপরে। খোখল আর ভেসভস্টিকভ এক কোণে দাঁড়িয়ে থাকে, কাঁধে কাঁধ ঘেঁষে। নিকোলাইয়ের বসন্তের দাগওয়ালা মুখটা লাল হয়ে উঠেছে। ওর ছোট্ট কটা চোখ দুটো যেন বিঁধে আছে অফিসারের ওপর। খোখল দাঁড়িয়ে দাঁড়িয়ে গোঁফ পাকাচ্ছে। মা ঘরে আসতেই ফিক করে একটু হেসে মাথা নাড়ল সস্নেহে। মা ভয় তাড়াবার জন্য সোজা হয়ে বুক চিতিয়ে জোরে পা ফেলে এলো, স্বভাব মতো কাত হয়ে নয়। ভারিক্কি ডোন্ট কেয়ারি ভাবটা বেশ মজার লাগে দেখতে। ভুরু দুটো ওর কাঁপতে থাকে। অফিসার তার ফর্সা হাতের রোগা রোগা আঙুলগুলো দিয়ে তাড়াতাড়ি বই তোলে একটার পর একটা। নিপুণ হাতে পাতা উল্টে উল্টে একদিকে ছুঁড়ে ফেলে। কোনো কোনো বই মাটিতে ধপ করে পড়ে যায়। কারো মুখে কথা নেই। ঘর্মাক্ত পুলিশেরা হাঁপাতে থাকে। শোনা যায় শুধু তাদের হাঁপানোর শব্দ আর রেকাবের ঠকঠকানি। আর মাঝে মাঝে প্রশ্ন, ওদিকে দেখা হয়েছে? পাভেলের পাশেই দেয়ালের কাছে দাঁড়িয়ে আছে মা, ছেলের মতোই বুকের ওপর হাত আড় করে রাখা। তারই মতো তাকিয়ে আছে অফিসারের দিকে। হাঁটু দুটো কেঁপে ওঠে। চোখের সামনে সব ঝাপসা। হঠাৎ ঘরের স্তব্ধতা ভেঙে যায়। কর্কশ গলায় নিকোলাই বলে ওঠে, দেখবেন দেখুন, কিন্তু বইগুলো মাটিতে ফেলছেন কেন? মা চমকে ওঠে। এতভেরিয়াকভের মাথাটা যেন হঠাৎ ধাক্কা খেয়ে নড়ে উঠল। রিবিন ঘোঁত ঘোঁত করে উঠে স্থির দৃষ্টিতে তাকালো নিকোলাইয়ের দিকে। অফিসার চোখ কুঁচকে নিকোলাইয়ের বসন্তের দাগওয়ালা পাথরের মতো কঠিন মুখটার দিকে একবার তীব্র দৃষ্টি হানল। আঙুলগুলো আরো তাড়াতাড়ি বইয়ের পাতা উল্টোতে আরম্ভ করে। মাঝে মাঝে বড় বড় কটা চোখগুলি এমন পাকায় যেন অসহ্য কি একটা ব্যথায় ওর কলজেটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এক্ষুনি যেন রাগে চিৎকার করে উঠবে। ভেসভস্টিকভ আবার বলে, ওহে সেপাই, বই তুলে রাখো বলছি। পুলিশেরা ফিরে প্রথমে ওর দিকে, তারপর অফিসারের দিকে চায়। অফিসার মাথা তুলে চওড়া দেহ নিকোলাইয়ের আপাদমস্তক দেখে নিয়ে
নাকি স্বরে টেনে টেনে বলে, তুলে রাখো। একজন পুলিশ নিচু হয়ে আর চোখে ভেসভস্টিকভের দিকে তাকিয়ে ছড়ানো বইগুলো কুড়োতে লাগল। মা পাভেলের কানে চুপি চুপি বলে, নিকোলাই চুপ করলেই ভালো হয় বাবা। পাভেল কাঁধ ঝাঁকানি দেয়। খোকল মাথা নিচু করে। বাইবেল পড়ে কে? আমি পড়ি, পাভেল জবাব দেয়। এসব বই কার? আমার, পাভেল বলে। বেশ, বলে অফিসার চেয়ারে হেলান দিয়ে আরাম করে টেবিলের নিচে পা দুটো ছড়িয়ে দিয়ে বসে রোগা রোগা হাতের আঙুল মটকায়। তারপর গোঁফ চুমড়িয়ে বলে নিকোলাইকে, তোমারই নাম আন্দ্রেই নাখোদকা? নিকোলাই এগিয়ে এসে জবাব দেয়, হ্যাঁ। খোকল হাত বাড়িয়ে ওকে পিছনে টেনে বলে, না, ওর ভুল হয়েছে, আমি আন্দ্রেই। অফিসার হাত তুলে ভেসভস্টিকভের দিকে ছোট্ট আঙুল নাচিয়ে বলে, চুপ করে থাকো, বলে নিজের কাগজপত্র দেখতে আরম্ভ করে। উদাসীন চোখে জানলায় উঁকি মারে জ্যোৎস্না রাত। কেউ একজন আস্তে আস্তে চলে যাচ্ছিল বাড়ির পাশ দিয়ে। বরফগুলো খড়মড়িয়ে উঠল। অফিসার মাথা তোলে। নাখোদকা, তুমি তো আগে রাজনৈতিক কারণে আদালতে হাজির হয়েছিলে। আজ্ঞে হ্যাঁ, একবার রস্তভে, আরেকবার সারাতভে, কিন্তু সেখানকার পুলিশরা আমাকে আপনি বলতো। ডান চোখটা কুঁচকে একটু রোগড়ে নিয়ে ছোট্ট দাঁত বের করে অফিসার বলে, আপনি বলতে পারেন কারখানায় অপরাধমূলক কাগজপত্র কোন বদমাইশটা ছড়াচ্ছে? একগাল হেসে ওঠে খোকল। শরীরটাকে একটু দুলিয়ে জবাব দিতে যাবে এমন সময় শোনা গেল নিকোলাইয়ের বিরক্তিকর গলা, বদমাইশ? সে তো এই প্রথম দেখছি এখানে। একটা নিথর নিস্তব্ধতা। এক মুহূর্ত সব স্থির, নিস্পন্দ। মায়ের মুখের পুরনো ক্ষতচিহ্নটা যেন সাদা হয়ে ওঠে। ডান ভুরুটা উঁচিয়ে তোলে মা। রিবিনের কালো দাড়ি অদ্ভুতভাবে কাঁপতে থাকে। চোখ নিচু করে দাড়ির মধ্যে আঙুল চালাতে থাকে সে। তারপর অফিসার হুকুম দেয়, কুকুরটাকে নিয়ে যাও এখান থেকে। দুজন পুলিশ নিকোলাইয়ের হাত ধরে ওকে টেনে রান্নাঘরের দিকে নিয়ে গেল। সেখানে গিয়ে নিকোলাই শক্ত হয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, দাঁড়াও, টুপিকোট পরিনি। দারোগা ঘরে ঢুকে বলল, চারদিক দেখে এসেছি, কোথাও কিছু নেই। থাকবেও না, লোকটা বেশ ঝানু, মুচকে হেসে বলল অফিসার। মা ভয়ে ভয়ে অফিসারের হলদেটে মুখের দিকে তাকায় আর শোনে তার ক্ষীণ কাঁপা ভাঙা ভাঙা স্বর। বুঝতে পারে লোকটা একটা দুশ্মন, ওর মায়া দয়া নেই। সাধারণ মানুষের ওপর ওর রীতিমতো আমিরই ঘৃণা। এমন মানুষ বড় একটা দেখেনি ও। এরা যে সংসারে আছে সে কথাই প্রায় ভুলেই গিয়েছিল। ভাবল, ইনিই তাহলে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। শ্রীযুক্ত আন্দ্রেই অনিসিমভ নাখোদকা, জারোজ, আপনাকে গ্রেপ্তার করা হলো। শান্তভাবে খোকল জিজ্ঞাসা করে,
কেন? পরে জানতে পারবেন। বিনয়ের প্রলেপ দেওয়া বিদ্বেষের সঙ্গে অফিসার জবাব দেয়। তারপর মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, লিখতে পড়তে জানো? পাভেল জবাব দেয়, না। তীক্ষ্ণ জবাব আসে, চোপড়াও, যাকে জিজ্ঞাসা করছি সে বলবে। এই বুড়ি, শুনছো? জবাব দাও। ঘৃণায় মায়ের সমস্ত অঙ্গ যেন জ্বলে যেতে লাগলো। হঠাৎ ভয়ঙ্কর কাঁপতে আরম্ভ করলো, যেন ধাক্কা খেয়ে ঠান্ডা জলে পড়ে গেছে। তারপর হঠাৎ একেবারে খাড়া হয়ে উঠল। ক্ষতচিহ্নটা তামাটে রং ধরল। ভুরুটা যেন নেমে এলো চোখের ওপর। হাত বাড়িয়ে দিয়ে বলল মা, অত চেঁচাচ্ছেন কেন? ওই তো চ্যাংড়া বয়স, মানুষের দুঃখ কষ্ট দেখেছেন কতটুকু? পাভেল ওকে থামাতে চেষ্টা করে। শান্ত হও মা, শান্ত হও। থাম পাভেল, বলে উঠে মা ছুটে যেতে চায় টেবিলের কাছে। চিৎকার করে ওঠে, কেন, কেন লোকেদের ধরেন আপনারা? চুপ, তাতে আপনার কি? ধমকে ওঠে অফিসার। ভেসোস্টিকভকে নিয়ে এসো। তারপর নাকের কাছে ধরে কি একটা কাগজ পড়তে লাগলো। নিকোলাইকে আনা হলো। কাগজ পড়া থামিয়ে চেঁচিয়ে ওঠে অফিসার, এই টুপি উতারো। রিবিন মায়ের কাছে এসে তার কাঁধে একটু ধাক্কা দিয়ে চুপি চুপি বলে, অত উত্তেজিত হয়েও না মা। অফিসারের কাগজ পড়ার শব্দ ডুবিয়ে নিকোলাই বলে ওঠে, আমার হাত ধরে রেখেছে যে, টুপি খুলব কেমন করে? টেবিলের ওপর কাগজখানা ছুঁড়ে ফেলে বলল অফিসার, সই করো। সকলে সই করে। মায়ের উত্তেজনা কমে গেল, মনের আগুন নিভে যায়, অসহায় অপমানে চোখ জলে ভরে আসে। বিবাহিত জীবনের 20টি বছর ধরে এমনি চোখের জল ফেলে এসেছে সে, কিন্তু শেষ কটা বছর তার তিক্ত স্বাদ প্রায় ভুলেই গিয়েছিল। অফিসার তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে, এখনই সব চোখের জল ফুরিয়ে ফেলবেন না দেবী। এরপরে কি ফেলবেন, কিছুটা বাকি রাখুন। আবার রাগে মা জ্বলে ওঠে, বলে, মায়ের চোখের জল ফুরোয় না কখনো। আপনার মা থাকলে সে বুঝবে। অফিসার তাড়াতাড়ি ঝকঝকে তালা লাগানো নতুন ব্রিফকেসটায় কাগজপত্রগুলো তুলে ফেলল। তারপর হুকুম দিল, মার্চ। বন্ধুদের হাত চাপতে চাপতে পাভেল শান্তভাবে মৃদুস্বরে বলে, আন্দ্রেই, নিকোলাই, আবার দেখা হবে। অফিসার এক টুকরো হাসি ছুঁড়ে মেরে বলে, তা ঠিক, শিগগিরই দেখা হবে। ভেসভস্টিকভ জোরে জোরে নিঃশ্বাস নেয়। সমস্ত ঘাড়টা লাল হয়ে উঠেছে ওর। কঠিন ক্রোধে চোখে আগুন জ্বলছে। খখল উজ্জ্বল হাসি হেসে মাথা নেড়ে মাকে কি জানি বলে চুপি চুপি। মা তার উপরে ক্রুশের চিহ্ন এঁকে বলে, ভগবান দেখবেন কার ন্যায় কার অন্যায়। অবশেষে রেকাবের আওয়াজ তুলে চলে গেল ধূসর উর্দি পরা লোকগুলো। সবচেয়ে শেষে গেল রিবিন। যাবার সময় পাভেলের দিকে এক মনে তাকিয়ে থেকে কি যেন ভাবতে ভাবতে বলল, আচ্ছা, তাহলে আসি।
একটু কেশে ধীরে সুস্থে বেরিয়ে গেল রিবিন। মেঝেময় বইপত্তর কাপড় চোপড় ছড়ানো। পেছনে হাত মুড়ে ছড়ানো জিনিসের ফাঁকে ফাঁকে পা ফেলে পায়চারি করে পাভেল বিমর্ষভাবে। বলে, ব্যাপারটা দেখলে তো? চারদিক তছনছ। হতভম্ব হয়ে দেখতে দেখতে মা বিষণ্ণভাবে চুপি চুপি বলে, নিকোলাই ওকে চটালো কেন? ঘাবড়ে গিয়েছিল নিশ্চয়ই, মৃদু কণ্ঠে জবাব দেয় পাভেল। হাত নেড়ে আবার বলে মা, এলো আর ধরে নিয়ে চলে গেল। নিজের ছেলে ধরা পড়েনি, শান্ত হয়ে আসছে মনটা, কিন্তু যে অভাবনীয় কাণ্ডটা ঘটে গেল সেটা মন বুঝতে পারে না। টিটকিরি দিল সেই হলদে মুখোটা, আবার হুমকি কত। হঠাৎ যেন মন স্থির করে নেয় পাভেল। বলে, থাক গে মামনি, চলো সব গুছিয়ে ফেলা যাক। সেই আদরের ডাক। মায়ের দিকে মনটা যখন বড় টানে, ওই ডাকেই ডাকে পাভেল। কাছে এসে মা ওর মুখের দিকে তাকিয়ে শান্তভাবে জিজ্ঞাসা করে, বড় অপমান করেছে না রে? হ্যাঁ, বড় কষ্ট, আমাকে সঙ্গে নিলেই ভালো হতো। ছেলের চোখে যেন জল। ব্যথাটা খানিকটা অস্পষ্টভাবে বুঝতে পারে মা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু সান্ত্বনার ছলে বলে, ভাবনা কি রে, তোকে কি ছাড়বে ভেবেছিস? তা ছাড়বে না জানি। মা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, তারপর বলল, কি নিষ্ঠুর রে তুই, না হয় সান্ত্বনাই দিতিস। আমি যদি ভীষণ কিছু একটা বলি, তুই বলিস তার চেয়েও ভীষণ কিছু। মার দিকে তাকায় পাভেল, কাছে এসে মৃদুস্বরে বলে, এছাড়া যে আমি পারি না মা, এসব যে তোমায় সইতেই হবে। দীর্ঘ নিঃশ্বাস পড়ে মায়ের, একটু চুপ করে থাকে, তারপর ভয়ের কাঁপুনি সামলে নিয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, ওরা মারধর করে, গায়ের মাংস টেনে টেনে ছেড়ে হাড় গোড় ভেঙে দেয়? উহ, ভাবতে পারি না, কি সাংঘাতিক। মানুষের মনকে ভাঙে ওরা, নোংরা হাতে মুচড়ে মুচড়ে ভাঙে। সেটা আরো খারাপ। 11। পরের দিন জানা গেল বুকিন, সাময়লভ, সমভ এবং আরো 5 জন ধরা পড়েছে। ফিওদর মাজিন সেদিন সন্ধেবেলা এসে হাজির, তার ঘরেও তল্লাশি হয়েছে। ভারী খুশি মাজিন, ভাবছে সে মহা বাহাদুর বনে গেছে। মা শুধোয়, ভয় পাসনি রে ফিওদর। মুখখানা ফ্যাকাশে হয়ে গেল ওর, চেহারাটা চোখা হয়ে উঠল, নাকটা কাঁপতে লাগলো। বলল, বাব্বা, ভয় ছিল অফিসার বুঝি ধরে মারে। কি মোটা অফিসারটা, কালো দাড়ি, আঙুলে ইয়া বড় বড় লোম, চোখে কালো চশমা, যেন চোখই নেই ব্যাটার। গাঁক গাঁক করে সে যে কি চেল্লায় আর মেঝেতে পা ঠোকে, বলে কিনা সারা জীবন গারদে ভরে রাখবে। মারটার কি আর খেয়েছি 7 জন্মে? বাড়ির এক ছেলে, সবেধন নীলমণি, আদরে আদরে মানুষ। ঠোঁট চেপে একটুক্ষণ চোখ বন্ধ করে থাকে, তারপর দুহাত দিয়ে চুলগুলোকে পেছনের দিকে সরিয়ে লাল চোখ দুটো পাভেলের দিকে তুলে বলে, দেখুক না একবার হাত ছুঁয়ে, রক্ষে রাখবো না, এমনি ঝাঁপিয়ে পড়বো চাকুর মতো, কামড়ে দাঁত বসিয়ে দেব, মরণ কামড়। মা বলে, ওই তো হাড়গিলের মতো চেহারা, উনি আবার লড়বেন। লড়বই তো, আস্তে আস্তে বলল ফিওদর।
তারপর চলে গেল। পাভেলকে বলে মা, ওই ভেঙে পড়বে সবচেয়ে আগে, দেখিস। পাভেল চুপ করে থাকে। অল্পক্ষণ পরেই আস্তে আস্তে রান্নাঘরের দরজা খুলে রিবিন ঢোকে। মুচকি হেসে বলে, আবার হাজির হলাম। কাল ওরা এনেছিল আমায়, আজ নিজেই এলাম। বলে সজোরে পাভেলের হাত ঝাঁকানি দিয়ে এসে মায়ের কাঁধে হাত রাখে। একটু চা পাবো? পাভেল নিরীক্ষণ করে দেখে ওর কালো দাড়ি ছাওয়া চওড়া মুখটা আর কালো চোখ। ওর ওই শান্ত চাহনির মধ্যে খুবই অর্থপূর্ণ কি একটা যেন রয়েছে। মা সামোভার চড়াবার জন্য রান্নাঘরে যায়। রিবিন এসে বসে টেবিলে কনুইটার ওপর ভর দিয়ে। দাড়িতে হাত বুলিয়ে কালো চোখে সে তাকিয়ে থাকে পাভেলের দিকে। তারপর যেন একটা পুরনো কথার জেদ টেনে বলতে শুরু করে, তোমার সঙ্গে খোলাখুলি কথা কইতে চাই। পাশেই তো আছো, অনেকদিন নজর করেছি। দেখছি মেলায় লোকজন আসে তোমার বাড়িতে, অথচ মদ খাওয়া নেই, মাতলামি নেই। বুঝতেই তো পারছো, কেউ একটু ভালোভাবে থাকলেই অমনি লোকের চোখে পড়ে। আমি একটু নিজের মতো থাকি বলে তো লোকের চক্ষুশূল হয়েছি। কেমন যেন ভারী ভারী কথাগুলো, কিন্তু সহজভাবে বলে যায়। কালো হাতখানা দাড়িতে বুলোতে বুলোতে পাভেলের মুখের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে থাকে। লোকে কত কি সব কইতে শুরু করেছে তোমার সম্বন্ধে। আমার বাড়িওয়ালা বলছে তুমি নাকি নাস্তিক, গির্জে টির্জে তো যাও না। অবশ্যই আমিও যাই না গির্জায়। তারপর ওই কাগজগুলো তোমারই কর্ম নিশ্চয়ই। পাভেল উত্তর দেয়, হ্যাঁ। মা আঁতকে ওঠে। রান্নাঘর থেকে মাথাটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বলে, তুই তো একা করিস না। পাভেল মুচকি হাসে, রিবিনও হাসে। বেশ বেশ, রিবিন বলে। তার কথা গ্রাহ্যের মধ্যেই আনলো না দেখে একটু চটে যায় মা। সজোরে নিঃশ্বাস টেনে মুখ কালো করে বেরিয়ে যায়। বেশ, খুব ভালো করেছো কাগজ বার করে। লোকগুলোর তবু একটু টনক নড়বে। 19খানা না হে? হ্যাঁ, 19টা, পাভেল উত্তর দেয়। তাহলে দেখছো তো, সব কটাই আমি পড়েছি। কতকগুলো জিনিস তেমন পরিষ্কার হয়নি, কতকগুলো অবান্তর। অবশ্য মেলা কিছু বলবার থাকলে একটু আধটু অমন হবেই। দু চারটা এদিক সেদিকের কথা এসে যায়ই, ঠেকানো যায় না। রিবিন হাসে একটু। ওর শক্ত সাদা দাঁতগুলো বেরিয়ে পড়ে। তারপরেই খানা তল্লাশি। তাইতেই আমার মনটা আরো এদিকে ঝুঁকল। তুমি, ওই খখল আর নিকোলাই, তোমাদের স্বরূপ দেখিয়ে দিয়েছ। কথা খুঁজে পায় না রিবিন। বাইরের দিকে তাকিয়ে টেবিলের ওপর টোকা মারে। হ্যাঁ, তোমরা নিজেদের মতামত ফাঁস করে দিয়েছ। অর্থাৎ হুজুর, তোমরা তোমাদের পথ দেখো, আমরা আমাদের। চমৎকার ছেলে ওই খখল। কারখানায় এক এক সময় ওর কথা শুনি আর ভাবি, জমে মারে তো মারবে, নইলে কারও বাপের সাধ্যি নেই। লোহার হাড্ডি। তুমি আমায় বিশ্বাস করো পাভেল? করি, মাথা নেড়ে পাভেল বলে। ভালো, আমার দিকে একবার তাকাও। 40টি বছর বয়স হলো আমার, তোমার প্রায় দ্বিগুণ। দুনিয়াটাকে তোমার চাইতে অন্তত 20 গুণ বেশি দেখেছি। 3 বছর সেপাইগিরি করেছি, দুবার বিয়ে করেছি। পয়লা বউটা মরেছে, দ্বিতীয়টাকে তালাক দিয়েছি। ককেশাসে গেছি, সেখানে দুঃখ বরৎসদের দেখেছি। তারা জীবনটাকে জয় করবে না, বুঝলে? মা আগ্রহ ভরে লোকটার শক্ত শক্ত কথাগুলো শোনে।
মাঝবয়সী একটা লোক তার ছেলের সঙ্গে মন খুলে কথা কইছে দেখে ভালো লাগে মায়ের, কিন্তু মনে হলো অতিথির সঙ্গে তার ছেলের ব্যবহারটা বড় রুক্ষ। ছেলে ত্রুটি পুড়িয়ে নেবার জন্য মা জিজ্ঞাসা করে, খাবার একটু কিছু এনে দিই মিখাইলো ইভানভিচ? থাক মা, আমি খেয়ে এসেছি। তাহলে পাভেল, তোমার মতে আমাদের জীবনটা ঠিক পথে চলছে না? পাভেল উঠে হাত পেছনে মুড়ে ঘরময় পায়চারি করে, বলে, না, ঠিক রাস্তাতেই চলেছে। নইলে আপনি আজ এমন করে মন খুলে কথা কইতে এলেন কি করে? ধীরে ধীরে সব হাতে হাত মেলাবে, দেখবেন। এই আমাদের মতো মেহনতি মানুষ, যারা সারা জীবন শুধু খেটেই যায়, তারা সব এক হয়ে যাবে। আমাদের কাছে জীবনটা অন্যায়, কষ্টদায়ক, কিন্তু সেই জীবনই তো আমাদের চোখ খুলে দিচ্ছে, কঠিন সত্য দেখিয়ে দিচ্ছে, কি করে তার গতি ত্বরিত করে তোলা যাবে তার নিশানাও দিচ্ছে। ঠিক বলেছ, রিবিন বলে ওঠে, আগা পাশতলা বদলানো দরকার আমাদের, কিন্তু গায়ে ময়লা পড়ে খোস পাঁচড়া হলে তা ধোয়াধুয়ি করে সাফ কাপড় জামা পরিয়ে সারিয়ে নেওয়া যায়। মনের ঘা ঘোচাবে কি করে বলো তো? সেই তো ফ্যাসাদ। পাভেল উত্তেজিত হয়ে ওঠে। কারখানা আর কারখানার মালিকদের সম্বন্ধে অন্য দেশের শ্রমিকরা কেমন করে নিজেদের অধিকার নিয়ে লড়াই লড়ছে সে বিষয়ে বলতে বলতে আরও মেতে ওঠে। রিবিন মাঝে মাঝে টেবিল চাপড়ে সায় দেয়, বলে, ঠিক ঠিক। একবার একটুখানি হেসে শান্তভাবে বলল, এখনো কাঁচা বয়সে ছোকরা, মানুষ চেনো না। পাভেল ওর সামনে এসে দাঁড়ায়, গম্ভীর হয়ে বলে, দেখুন, বয়স কম বেশি নিয়ে কথা নয়, ওসব কথা ছাড়ুন। মোদ্দা কথা, কার চিন্তাধারা ঠিক? তাহলে তুমি বলতে চাও ভগবান টগবান দিয়েও ওরা আমাদের শুধু ভুলিয়ে রেখেছে? সত্যি, আমিও দেখছি ওসব ধর্ম টর্ম মিথ্যে। এমনি সময় বাধা দেয় মা। ভগবানে বিশ্বাসটুকুকে নিবিড় শ্রদ্ধায়, একান্ত নিষ্ঠায় ভরে রেখেছে সে বুকের মধ্যে। ছেলে যখন উল্টো কথা বলে, নীরব দৃষ্টিখানি তুলে ধরে ছেলের মুখের পানে, নীরব মিনতি ঝরে পড়ে। অমন অভক্তির কথা দিয়ে সে যেন মায়ের হৃদয়ে ব্যথা না দেয়। কিন্তু তার অবিশ্বাসের পেছনে আরেকটা বিশ্বাস লুকিয়ে আছে মনে হয়। মা তাতেই সান্ত্বনা পায়। নিজের মনে ভাবে, ওর মনের কথা আমি কেমন করে বুঝব? প্রথমটায় মনে হয়েছিল ছেলের কথা আধবয়সী লোকটার ভালো লাগছে না, সেও বুঝি চটেছে। কিন্তু লোকটার সরাসরি প্রশ্ন আর সইতে পারে না মা। বাধা দিয়ে দৃঢ় গলায় বলে, দেখো, ও কথাগুলো একটু রয়ে সয়ে বলো তোমরা। গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর আরো জোর করে বলে চলে, তোমাদের মনে যা খুশি থাক, কিন্তু আমার কথা ভেবো একবার। আমি বুড়ো মানুষ, আমার দুঃখের মধ্যে ওইটুকুই তো ভরসা। ভগবানকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিলে কোথায় দাঁড়াবো আমি, বলো তো? মার চোখে জল উথলে ওঠে। বাসন ধুতে ধুতে আঙুলগুলো থরথর করে কাঁপে। মা, তুমি আমাদের কথা বুঝতে পারোনি, সস্নেহে শান্ত কণ্ঠে পাভেল বলে। রিবিন তার মন্থর গম্ভীর স্বরে বলে, কিছু মনে করো না মা। একটু হেসে পাভেলের দিকে চায়, আমি ভুলেই গিয়েছিলাম, তোমার এ বুড়ো বয়সে ওই বাতিকটুকু বাদ দেওয়া চলে না। পাভেল আবার বলে, মা, তোমার দয়ালু ভগবানের কথা বলিনি আমি। বলেছি আমাদের ধর্মের পাণ্ডা পুরুতরা যে রাক্ষসে ভগবানকে খাড়া করেছে তার কথা। সে তো ভগবান নয়, জুজু। ওই জুজুর ভয় দেখিয়েই তো ওরা জনকয় মানুষ আমাদের এতগুলোকে পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়। রিবিন টেবিল চাপড়ে চিৎকার করে ওঠে, হক কথা। ভগবানকেও বদলে দিয়েছে। হাতের কাছে যা পায় তাই দিয়ে আমাদের মারে। মনে রেখো মা, ভগবান তো মানুষকে সৃষ্টি করেছিলেন নিজের মূর্তির আদলে, তাই না? তাহলে দাঁড়াচ্ছে এই, মানুষ যখন ভগবানের মতো, তিনিও তাহলে মানুষের মতো,
কিন্তু সে মিল আর কোথায়? বুনো জানোয়ারের সঙ্গেই তো দেখছি আমাদের আদল বেশি। গির্জাগুলোর বেদিতে আমাদের ভয় দেখানোর জন্য কাকতাড়ুয়া রেখে দিয়েছে। সুতরাং ওই ভগবানকে আমাদের পাল্টে নিতে হবে, ঘষে মেজে সাফ করে নিতে হবে। তাকে মিথ্যের পোশাক পরিয়ে রেখেছে ও বেটারা। আমাদের আত্মাকে হত্যা করার জন্য তাকেও তারা অমন বিকৃত করে ছেড়েছে। কথাগুলো অত্যন্ত ধীরে নরম করেই বলছিল রিবিন, কিন্তু এক একটা কথা শেলের মতো বাজলো মায়ের বুকে। ওই কালো দাড়ির ফ্রেমে আঁটা মস্ত বড় গম্ভীর মুখখানার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় মা। চোখে কি অদ্ভুত কালো অসহ্য দীপ্তি! ব্যথার মতো কি যেন একটা ভয় বুকের মধ্যে তোলপাড় করতে থাকে। মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলে, না না, আমি চলে যাই, তারপর তোমরা যা খুশি বলো। এসব কথা শুনবার মতো শক্তি আমার নেই। মা তাড়াতাড়ি চলে গেল রান্নাঘরে। রিবিন বলে পাভেলকে, বুঝলে পাভেল, ওসব মগজের কম্ম নয়, খালি কলজে চাই, কলজে। মানুষের আত্মাটার মধ্যে কলজের একটা খাস তালুক আছে, সেখানে ওই একটি জিনিস ছাড়া আর কিছু গজায় না। পাভেল দৃঢ় কণ্ঠে বলে, মানুষের যুক্তি তাকে মুক্তি দেবে। না হে না, রিবিন বলে উচ্চ কণ্ঠে, জোর দিয়ে। যুক্তি তাকত যোগায় না, তাকত আসে কলজে থেকে, মগজ থেকে নয়। কাপড় ছেড়ে শুতে যায় মা। সেদিন আর প্রার্থনা করা হলো না। কেমন বিশ্রী একটা অনুভূতি ওকে হিম করে তুলেছে। প্রথমে রিবিনকে মনে হয়েছিল বেশ লোক, ঘটে বুদ্ধিশুদ্ধি আছে, কিন্তু এখন ওর কথা মনে হলেই মনটা বিষিয়ে উঠছে। তার গলা শুনতে শুনতে ভাবল, নাস্তিক, বিদ্রোহী, এখানে এলো কেন? ধীর শান্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলে চলে রিবিন, পবিত্র স্থান কখনো শূন্য থাকে না। ভগবানের যেখানে আসন, সে জায়গাটা ক্ষত বিক্ষত। মানুষের হৃদয়ে ওটা ভারী ব্যথার জায়গা। ভগবানকে যদি বিলকুল বার করে দাও, তবে দগদগে ঘা হয়ে থাকবে ওখানটায়। কাজেই নতুন ধর্ম একটা বার করে নিতে হবে হে পাভেল। ভগবানকে নতুন করে সৃষ্টি করতে হবে। সে ভগবান হবেন মানুষের বন্ধু। পাভেল বলে ওঠে, কেন, আপনাদের তো যিশুই ছিলেন। যিশুর আধ্যাত্মিক দৃঢ়তা ছিল না। এদিকে বললেন, আমার এই বাটিটাও চলে যাক, ওদিকে সিজারকে মেনে নিলেন। মানুষের উপর মানুষের ক্ষমতা তো ভগবান মানতে পারেন না, তিনি নিজেই সর্বশক্তিমান। কাজেই এটা মানুষের আর এটা ভগবানের। তার আত্মার এমন ধারা ভাগাভাগি করবেন কি করে তিনি? কিন্তু যীশুখ্রিস্ট ব্যবসা, বিয়ে সবই স্বীকার করেছেন। ওদিকে ফল হয় না বলে ডুমুর গাছটাকে শাপমন্নি করলেন। আরে ফল হয় না, সে কি আর গাছটার দোষ? তেমনি মনও যদি ভালো না হয়, সে দোষ তার নয়। আমি তো আর আমার মনের মধ্যে মন্দের বীজ পুঁতে রাখতে যাইনি। ঘরে দুটি স্বরের অবিরত আওয়াজ, এই লড়াই করছে, পরের মুহূর্তেই আবার যেন মিলে যাচ্ছে কোনো উত্তেজিত খেলায়। পাভেল অস্থিরভাবে পায়চারি করতে থাকে। কাঠের মেঝেটা মচমচ করে ওঠে। ও যখন কথা বলে, চারদিকের আর কোনো কিছুর আওয়াজ শোনা যায় না। কিন্তু যেই শান্ত গভীর স্বর রিবিনের, পেন্ডুলামটার ক্ষীণ টিকটিক, বাইরে পাঁচিলের গায়ে তুষারের মিহি চিড়বিরানিটুকু অবধি শুনতে পায় মা। দেখো, রিবিন বলে, আমি আগুন খোঁচানোর কাজ করি। আমি বলি, ভগবান হচ্ছেন জ্বলন্ত আগুন, এই কলজেটার মধ্যেই তাঁর আস্তানা। বলে না, শব্দ ব্রহ্ম, আবার শব্দই আমাদের আত্মা। না, আমাদের বিচার বুদ্ধি, জোর দিয়ে বলে পাভেল। বেশ তো ভায়া, তাই না হয় হলো। তাহলে ভগবান বুকেও আছেন, বিচার বুদ্ধিতেও আছেন, কিন্তু গির্জায় নেই। গির্জা তো তাঁর মন্দির নয়, কবর। মা ঘুমিয়ে পড়ে।
রিবিন কখন যে গেল টের পায় না। এরপর থেকে প্রায়ই আসে ও। পাভেলের বন্ধু বান্ধবরা কেউ থাকলে এক কোণে চুপ করে বসে থাকে। মাঝে মাঝে কথার পিঠে বলে, হ্যাঁ ঠিক বলেছ। একদিন কোণে বসে বসে সকলের দিকে কালো দৃষ্টিতে চেয়ে গোমরা মুখে বলল, দেখো এখনকার অবস্থাটা নিয়েই কথা বলো, পরে কি হবে না হবে তা আমরা জানি না। গোলামির শেকল যখন মানুষ ভাঙবে তখন নিজেদের ভালো মন্দ নিজেরাই ঠিক করে নেবে। ওদের মগজগুলোতেও অনেক কিছু ঢোকানো হলো, যেসব কিছু ওরা চায় না তাও। ব্যাস, তারপর ওরা নিজেরাই ভেবে দেখুক। হয়তো পুরনো দিনের সব কিছুই ওরা ছুঁড়ে ফেলে দিতে চাইবে, মায় নিজেদের বিদ্বেষ আদ্ধি, নিজেদের সবকিছু। হয়তো দেখবে সবকিছুকে ওদের বিরুদ্ধে লাগানো হয়েছে, গির্জের দেবতাটিকেও। মানুষগুলোর হাতে পুঁথিপত্তর তুলে দাও, দেখবে নিজেরাই সব হদিশ ফিকির করে নেবে। বুঝলে, এই হলো আসল কথা। পাভেল আর রিবিন একা থাকলে তক্ষুনি লাগে অন্তহীন তর্ক, তবে মেজাজ বিগড়োয় না। মা ব্যগ্র হয়ে প্রত্যেকটি কথা শোনে, বুঝতে চায় এ তর্কের মর্ম কি। মাঝে মাঝে মনে হয় এই চওড়া কাঁধ কালো দাড়িওয়ালা লোকটা আর নিজের ওই দীর্ঘদেহ সুগঠিত জোয়ান ছেলে দুজনেই যেন অন্ধ হয়ে গেছে। এদিক যায় ওদিক যায়, বলিষ্ঠ কিন্তু অন্ধ হাতে সবকিছু ধরে নাড়া দেয়, এক জায়গা থেকে অন্য জায়গায় ঠেলে দেয়। জিনিসপত্র পড়ে যায় ঝনঝন করে, পায়ের তলায় পিষে যায়, তবু পায় না পথ। এটা ছুঁড়ে ফেলে, ওটা ছুঁড়ে ফেলে, ঠিক জিনিসটি কিছুতেই মেলে না। কিন্তু ওদের নিষ্ঠা বলো, আশা বলো, কিছুরই কমতি নেই। মা এখন এসব কথা শুনতে শিখেছে। কথাগুলো যতই সাংঘাতিক হোক, যতই বেআব্রু হোক, মনের মধ্যে গিয়ে আগের মতো আর ধাক্কা দেয় না। শুনতেও শিখেছে, ঝেড়ে ফেলতেও শিখেছে। ওরা যখন ঈশ্বরকে অস্বীকার করে, মার মাঝে মাঝে মনে হয় তার মধ্যেও কি একটা গভীর বিশ্বাস আছে। স্নিগ্ধ, শান্ত, ক্ষমার হাসি হাসে মা। রিবিনকে ভালো লাগে না, কিন্তু আগের মতো রাগও হয় না ওর ওপর। প্রতি সপ্তাহে খখলের জন্য বই আর জামা কাপড় নিয়ে জেলে যায় মা। একদিন সাক্ষাতের অনুমতিও পাওয়া গেল। ফিরে এসে সস্নেহে বলল, ঠিক সেই রকমই আছে, সকলের সঙ্গে বেশ খাতির, খুব ঠাট্টা মশকরা করছে সবাই ওর সঙ্গে। খুব কষ্ট পাচ্ছে, কিন্তু সে কি আর মুখ ফুটে বলবে? ঠিকই করছে, রিবিন বলে। দুঃখটা তো আমাদের চামড়ার মতো, রোজকার জল ভাতের মতো দুঃখ ধান্দা। এ নিয়ে গুমর করার কি আছে? সকলকার চোখেই তো আর ঠুলি পরানো নেই। কেউ কেউ ইচ্ছে করে চোখ বন্ধ করে থাকে। লোকে যদি বেকুব হয় তাহলে সহ্য করাই তার কপালে থাকে। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল দ্বিতীয় পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।